শ্রোতা বন্ধুরা, নববর্ষের শুভেচ্ছাটা সকলের জীবনে বয়ে আনুক আনন্দের ঝিলিক। কিন্তু মনে রাখবেন, বছর বদলায়, সময় বদলায়, কিন্তু ভয়ের ঘটনাগুলো বদলায় না, বরং আরও পুরনো হয়, আরও গভীর হয়, আরও জীবন্ত হয়ে ওঠে। আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে নতুন বছরের প্রথম রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য রাত 11টা মানেই অপেক্ষার অবসান, নতুন বছরের প্রথম আতঙ্কের সূচনা। আজকের এপিসোড 25, নতুন বছর পুরনো ভয়। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার নতুন বছরের রেজলিউশন ভুলে যাবেন, চারপাশের বাতাসটাও যেন ভারী মনে হবে, আর জানালার বাইরের আতশবাজির আলো যেন রক্তের ছটায় রাঙা হয়ে উঠবে। আজকের প্রথম ঘটনাটি এসেছে ভারতের জলপাইগুড়ি থেকে, একটি ফুটবল মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত বাংলোর ঘটনা, যেখানে 1946 সালের এক অনুষ্ঠানের রেশ ধরে 2024 সালের প্রথম রাতেও খেলা থামেনি, শুধু খেলোয়াড়রা বদলে গেছে, প্রাণহীন কিছু সত্তায়, যারা চিরকালের জন্য এক্সট্রা টাইম খেলতে বাধ্য। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে বাংলাদেশের কুয়াকাটা সৈকত থেকে, যেখানে নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে আসা পর্যটকেরা হারিয়ে গেছে এক অতলান্তিক শোকের গহ্বরে, যেখানে সূর্যাস্তের পর বালির নিচ থেকে ওঠে কান্না আর জোয়ারে ভেসে আসে লাল শাড়ি। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন, অনুভব করবেন সেই শীতল স্পর্শ, নতুন বছরের শুভেচ্ছা যেন বরফের মতো জমে যাবে আপনার শিরায়। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। নতুন বছর, নতুন ভয়, নতুন করে কাঁপুন। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা ইউটিউবে দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো নতুন বছরের প্রথম দিনটাই কাঁপুনি দিয়ে কাটাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে নিন যেন কোনো আপডেট মিস না করেন, কারণ আজকের ঘটনাগুলো শোনার পর এই ভিডিও বা অডিওটি বন্ধ করারও আপনার সাহস নাও থাকতে পারে। আর যারা আগে থেকেই অশরীরী পরিবারের সদস্য, আপনাদের কাছে আমার অনুরোধ, লাইক বাটনে ক্লিক করে এই আতঙ্ককে স্বাগতম জানান, আর কমেন্টে লিখুন নতুন বছর পুরনো ভয়, যদি সত্যিই আপনার সাহস থাকে। প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা, এবং আপনারাই আমাদের এই ভয়ের যাত্রা চালিয়ে নিয়ে যান। প্রথম ঘটনা, জলপাইগুড়ির নিরবচ্ছিন্ন স্টেডিয়াম, 1946 সাল থেকে চলমান পেনাল্টি শুটআউট। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবজ্যোতি সরকার। দেবজ্যোতি জলপাইগুড়ির একটি কলেজের প্রাক্তন ছাত্র, যার হোস্টেল ছিল ওই কুখ্যাত ফুটবল মাঠের ঠিক পাশে। সে তার 4 বন্ধু নিয়ে 2023 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ গতরাত, নতুন বছর উদযাপনের নামে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। অসংখ্য ধন্যবাদ দেবজ্যোতিকে তার এই জীবন সংশয়ী সত্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি শুধু একটি ভুতুড়ে ঘরের ঘটনা নয়, এটি সময়ের একটি ফাঁক, একটি ফাঁসি এবং একদল তরুণের ওপর অভিশাপের ঘটনা, যা 1946 সাল থেকে 2024 সালের প্রথম প্রহর পর্যন্ত টানা চলছে। জলপাইগুড়ির মাঠপাড়া এলাকার সেই বিশাল ক্যাম্প মাঠের উত্তর পূর্ব কোণের পরিত্যক্ত বাংলোটিকে স্থানীয়রা এখন ঘণ্টা বাংলো বলে ডাকে, কারণ স্থানীয়রা বলে সেখান থেকে রাত 9:46 একটি ঘণ্টার আওয়াজ শোনা যায়, যা 1946 সালে ঘটে যাওয়া সেই ভয়াবহ ম্যাচের শুরুর সময় ছিল। বাংলোর স্থাপত্য ব্রিটিশ মেমোরিক ব্যারাক নকশা অনুসারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে স্থানীয় একটি জমিদারি প্রথা ও ঔপনিবেশিক শক্তির জটিল সম্পর্ক। ঐতিহাসিক পটভূমি, 1946 সালের ডিসেম্বর মাস, দেশভাগের উত্তাল সমার। ক্যাপ্টেন জেমস ওয়াটার্স, একজন ব্রিটিশ অফিসার যিনি ফুটবলের প্রতি তার ভালোবাসা ও স্বৈরাচারিতার জন্য কুখ্যাত, তিনি স্থানীয় একটি জমিদারের ছেলে প্রবীর সিংয়ের সাথে বন্ধুত্ব করেন। প্রবীর ছিল হিংস্র, ক্ষমতালোভী। তারা মিলে স্থানীয় দল মাঠপাড়া 11 গঠন করেন, যার মধ্যে ছিল দরিদ্র আদিবাসী ও মুসলিম যুবকেরা। ক্যাপ্টেন তাদের জিততে বাধ্য করত, কারণ প্রতিটি জয়ের জন্য তিনি পুরস্কার দিতেন, আর হারলে করতেন নির্মম শারীরিক শাস্তি। 20 ডিসেম্বর 1946 একটি ডিসাইডিং ম্যাচ হয় স্থানীয় স্বাধীনতা ক্লাবের বিরুদ্ধে, যেখানে স্থানীয় স্বাধীনতা আন্দোলনের কর্মীরাও ছিলেন। ম্যাচের শেষ মুহূর্তে ক্যাপ্টেন ওয়াটার্স একটি ফাউলকে গোল হিসেবে মেনে নেন। তারই দলের এক আদিবাসী যুবক সুব্রত হেমব্রম প্রতিবাদ করে। ক্রুদ্ধ ক্যাপ্টেন সুব্রতকে প্রকাশ্যে চাবুক মারে। পরের দিন সুব্রতর মৃতদেহ মাঠের মধ্যেখানে পাওয়া যায়, তার বুকে একটি ফুটবল চাপা দিয়ে।
আনুষ্ঠানিকভাবে বলা হয় হার্ট অ্যাটাক, কিন্তু কারও বিশ্বাস ছিল না। সেই রাতেই ক্যাপ্টেন ওয়াটার্স বাংলোতে একটি পার্টির আয়োজন করেন, নতুন বছরের প্রাক্কালে। কিন্তু পার্টির মধ্যরাত্রে হঠাৎ বাংলোর বৈদ্যুতিক জেনারেটর বন্ধ হয়ে যায়। অন্ধকারে একটি কর্কশ কণ্ঠ চিৎকার করে, এখনই রিম্যাচ, এক্সট্রা টাইম। কথিত আছে ওই রাতেই বাংলোর ভিতর থেকে ভয়ানক চিৎকার ও ফুটবলের শব্দ শোনা যায়। সকালে ক্যাপ্টেন ওয়াটার্সকে তার নিজের অফিস কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার পায়ের নিচে একটি ফুটবল, পাশেই একটি নোট, খেলা মাত্র শুরু। তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও অনেকের ধারণা স্থানীয়রা বা তারই দলের সদস্যরা তাকে শাস্তি দিয়েছিল। এরপর বাংলোটি পরিত্যক্ত হয়। 1970-এর দশকে একটি পরিবার সেখানে থাকতে আসে, কিন্তু 1 মাসের মধ্যেই তারা পালিয়ে যায়। তাদের ছোট শিশুটি বলতে থাকে সে সবুজ জার্সিওয়ালা কাকাদের সাথে খেলছে। 2001 সালে স্থানীয় একটি ক্লাব বাংলোটি ভেঙে ক্লাব হাউস বানানোর চেষ্টা করে। প্রথম দিনই একটি দেওয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়। তার মুখে একটি ফুটবলের দাগ ছিল। কাজ বন্ধ হয়ে যায়। দেবজ্যোতির 2023 সালের নতুন বছরের রাতের অভিজ্ঞতা। দেবজ্যোতি ও তার বন্ধুরা অর্ণব, রাজ, প্রিয়ম ও বিদিশা সিদ্ধান্ত নেয় তারা নতুন বছরের প্রথম প্রহর বাংলোয় গিয়ে কাটাবে, একটা ডার্ক ট্যুরিজম ভিডিও বানানোর জন্য। তাদের কাছে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্চ, ইনফ্রারেড ক্যামেরা, ইভিপি রেকর্ডার এবং একটি ফুটবল। আইডিয়া ছিল তারা ভূতদের সাথে খেলবে। 31শে ডিসেম্বর রাত 10টা তারা বাংলোয় প্রবেশ করে। প্রথমেই তারা লক্ষ্য করে বাংলোর ঘড়িটি, অর্থাৎ একটি পুরনো দেওয়াল ঘড়ি, আটকে আছে 9:46 ঘরগুলো ধুলোয় ঢাকা, কিন্তু একটি ঘর, যেটি ক্যাপ্টেনের অফিস ছিল বলে ধারণা, একদম পরিষ্কার, যেন কেউ নিয়মিত সাফাই করে। সেখানে একটি ডেস্ক, তার উপর একটি লাল ফাইল, যার ভিতরে 1946 সালের কিছু দলিলপত্র রয়েছে। দেবজ্যোতি সেগুলো দেখতে থাকে। সেখানে সুব্রত হেমব্রমের একটি বার্থ সার্টিফিকেটের কপি এবং একটি হাতে লেখা নোট। সুব্রতকে বরখাস্ত করা হলো, সে আর এই দলের নয়, সে শত্রু দলের হয়ে গেছে। নোটের নিচে সই জে ওয়াটার্স। রাত 11:30 তারা ইভিপি রেকর্ডার চালু করে। প্রশ্ন করে, সুব্রত, তুমি এখানে আছো? উত্তরে একটি কাঁদুনি ভরা অল্প বয়সী কণ্ঠ আসে, আমাকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, আমি খেলতে চাই। তারপরই তারা নিচের মাঠ থেকে জোরালো ফুটবল খেলার শব্দ শুনতে পায়। দৌড়ানোর শব্দ, শ্বাসের শব্দ, কোচের চিৎকার। তারা বারান্দায় গিয়ে দেখে মাঠ সম্পূর্ণ খালি, কিন্তু ঘাস নড়ছে, যেন অসংখ্য পায়ের দৌড়াদৌড়ি চলছে। এবং মাঠের মাঝখানে একটি ফুটবল নিজে থেকে দোল খাচ্ছে, যেন কেউ ড্রিবল করছে। রাত 11:59, নতুন বছর আসতে কয়েক মিনিট বাকি। তারা সকলেই মোবাইলে কাউন্টডাউন দেখছে। ঠিক তখন বাংলোর ভিতরের দেওয়াল থেকে রক্ত বের হতে শুরু করে। শুধু রক্ত নয়, সেই রক্তে কিছু শব্দও লেখা হচ্ছে, যেমন হ্যাপি নিউ ইয়ার, কিন্তু তা দ্রুত বদলে যায় হ্যাপি নিউ ফিয়ারে। বিদিশা চিৎকার করে ওঠে। ঠিক 12টা বাজে, নতুন বছর। বাইরে দূর থেকে আতশবাজির শব্দ ভেসে আসে, কিন্তু বাংলোর ভেতর হঠাৎ তীব্র শীতল বাতাস বইতে শুরু করে। এবং তখন তারা দেখে বাংলোর লম্বা করিডোরে 11টি সিলুয়েট দাঁড়িয়ে আছে। সবাই সবুজ জার্সি পরা, কিন্তু তাদের মুখ অস্পষ্ট, শুধু চোখ জ্বলজ্বল করছে। তাদের মধ্যে একজন সামনে আসে। সে তুলনামূলক ছোট, সম্ভবত সুব্রত। সে মুখ না খুলেই একটি কথা বলে, যেন সরাসরি তাদের মস্তিষ্কে ঢুকে পড়ে। তোমরা নতুন বছরে এসেছো, এখন আমাদের নতুন সদস্য হবে, রিম্যাচ শুরু হবে। তারপর সবগুলো সিলুয়েট তাদের দিকে দৌড়ায়। দেবজ্যোতিরা প্রাণ ভয়ে ছুটে অন্য একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরটি ছিল ক্যাপ্টেনের শয়নকক্ষ। সেখানে একটি বিছানা আর একটি বড় আয়না। আয়নায় তারা নিজেদের প্রতিবিম্ব দেখে, কিন্তু দেখে তাদের প্রতিবিম্ব সবুজ জার্সি পরে আছে এবং তাদের মুখগুলো ক্রমে বদলে যাচ্ছে। দেবজ্যোতির মুখ হয়ে যাচ্ছে ক্যাপ্টেন ওয়াটার্সের মতো, অর্ণবের মুখ সুব্রত হেমব্রমের মতো। তারা চিৎকার করে আয়না থেকে মুখ ফিরিয়ে নেয়। ভেতরে তারা শুনতে পায় দরজায় জোরে কিক মারা হচ্ছে, যেন কেউ পেনাল্টি কিক নিচ্ছে। ব্যাম, ডান, বাম। দরজা ভাঙতে শুরু করে। সেই সাথে পুরো বাংলো জোরে কাঁপতে থাকে, যেন শত শত মানুষ একসাথে লাফাচ্ছে। ইভিপি রেকর্ডারে ভেসে আসে এক গুঞ্জিত কণ্ঠস্বর, গোল, 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 নিউ ইয়ার গোল। দেবজ্যোতি তখন একটি আবিষ্কার করে। ঘরের ফায়ারপ্লেসের পাশে একটি পুরনো ফুটবলের জুতো ছিল, তার ভেতরে একটি চিরকুট। যে এই বাংলোর রহস্য জানে, সে মাঠের উত্তর পূর্ব কোণের পিপুল গাছের নিচে সুব্রতর আসল দলিল পাবে। দেবজ্যোতি সেটি পড়ে এবং তার মাথায় একটি আইডিয়া আসে। সে উচ্চস্বরে বলে, সুব্রত, তোমাকে দল থেকে বরখাস্ত করা হয়নি। এই চিরকুট দেখো,
ক্যাপ্টেন মিথ্যে বলেছে, তুমি আজও এই দলের ক্যাপ্টেন। এবং সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে যায়, দরজায় কিক মারা বন্ধ হয়, এক নিস্তব্ধতা। তারপর আয়নার ভেতর থেকে একটি আলো দেখা যায় এবং একটি তরুণের হাসি ভেসে আসে। একটি কণ্ঠ বলে, ধন্যবাদ, কিন্তু খেলা থামবে না, আমরা চিরকাল খেলব, তবে তোমরা যেতে পারো। দরজা নিজে থেকেই খুলে যায়, করিডোরে কেউ নেই। তারা দৌড়ে বাংলো থেকে বের হয়ে আসে। পিছনে ফিরে তাকাতেই তারা দেখে বাংলোর প্রতিটি জানালায় সবুজ জার্সি পরা মানুষ দাঁড়িয়ে। তারা একসাথে হাত নেড়ে যেন বিদায় জানাচ্ছে, এবং মাঠে একটি পূর্ণাঙ্গ ফুটবল ম্যাচ চলছে অদৃশ্য খেলোয়াড়দের। একটি আওয়াজ ভেসে আসে, ফুল টাইম, স্কোর অনন্ত অনন্ত। দেবজ্যোতির পরবর্তী জীবন ও সতর্কবার্তা। পরের দিন 1 জানুয়ারি সকালে দেবজ্যোতি ও তার বন্ধুরা সেই পিপুল গাছের নিচে খুঁড়ে একটি রোদ পোড়া টিনের বাক্স পায়। ভেতরে ছিল সুব্রত হেমব্রমের একটি ডায়েরি, যেখানে লেখা ছিল সে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন হোয়াটার্সের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য দল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। সাথে ছিল একটি ফুটবল টিমের ছবি, যাতে 11 জন যুবক, তাদের চোখ খুঁজে ফোটানো। দেবজ্যোতি সে ডায়েরি স্থানীয় জাদুঘরে দান করেছে। কিন্তু তারপর থেকেই দেবজ্যোতি বলছে সে প্রতি রাত 9:46 তার ফোনে একটি নোটিফিকেশন পায়, যাতে লেখা থাকে, লাইন আপ চেক করুন, আপনি আজ রাতের স্টার প্লেয়ার। এবং তার এক বন্ধু বিদিশা, যে সে রাত সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে এখন বলে সে রাতে তার ঘরে একজন সবুজ জার্সি পরা যুবককে দেখতে পায়, যে বলে, নতুন বছরে আমাদের দলে একজন স্ট্রাইকার দরকার। বিদিশা এখন মানসিক চিকিৎসা নিচ্ছে। দেবজ্যোতি শেষ করেন, এই বাংলো শুধু ভুতুরে নয়, এটি একটি সময়ের ফাঁদ। 1946 সালের সেই রাগ, সেই প্রতিবাদ, সেই ষড়যন্ত্র, সবই সেখানে আটকে আছে। নতুন বছরে আমরা নতুন স্বপ্ন দেখি, কিন্তু ওই বাংলোর ভূতেরা চায় নতুন খেলোয়াড়। যদি কখনো জলপাইগুড়ির সেই মাঠে যান, বাংলোর দিকে তাকাবেন না। আর যদি রাতে ফুটবলের আওয়াজ শুনতে পান, মনে করবেন না তা স্থানীয় ক্লাবের প্র্যাকটিস, কারণ সেখানে খেলা হয় চিরকালের টুর্নামেন্ট, যেখানে হারের একমাত্র শাস্তি আপনার আত্মা সেখানে চিরকালের জন্য খেলবে। নতুন বছর আপনার জীবনে আনন্দ নিয়ে আসুক, কিন্তু এই ঘটনা মনে রাখুন, কারণ ভয় কখনো ছুটি নেয় না। নতুন বছরের প্রথম প্রহরে কাঁপুনি দিল জলপাইগুড়ির বাংলো, কিন্তু ভয়ের পালা শেষ হয়নি। রাত 10টা মানেই অশিরিরির রাত। আর আমাদের ফেসবুক পেজের বন্ধুদের জন্য রাত 11টাই হলো সেই মুহূর্ত যখন নতুন বছরের প্রথম অন্ধকার তার সবচেয়ে গভীর রহস্য উন্মোচন করে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশিরিরি কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশিরিরির সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এখন চলুন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কুয়াকাটায়, যেখানে নতুন বছরের প্রথম সূর্যোদয়ের জন্য জড়ো হওয়া মানুষের ভিড়ের মাঝেও লুকিয়ে আছে এক একাকিত্বের চিৎকার। দ্বিতীয় ঘটনা, কুয়াকাটার অন্তর্ধান সার্কেল, যেখানে নতুন বছর শুরু হয় চিরতরে হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তানভীর হাসান। তানভীর একজন অভিজ্ঞ ট্যুর অপারেটর, যিনি গত 10 বছর ধরে কুয়াকাটায় গাইডের কাজ করেন। 2024 সালের 1 জানুয়ারি অর্থাৎ আজ সকালে তার নেতৃত্বে একটি 12 জন সদস্যের দল নিয়ে যাওয়া একটি গ্রুপের 3 জন রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, এবং তার নিজের জীবন বদলে যাওয়া অভিজ্ঞতা তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, এই মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা আমাদের কাছে প্রকাশ করার জন্য। এই ঘটনাটি শুধু অলৌকিক নয়, এটি ভূতত্ত্ব, স্থানীয় লোককথা এবং মানবিক লোভের এক মিশ্রণ, যা প্রতি বছর নতুন বছরে একবার করে তার শিকড় বের করে। পটভূমি, কুয়াকাটা সৈকতের পূর্ব প্রান্তে গঙ্গামতির চর নামে একটি নির্জন এলাকা আছে, যেখানে সাধারণ পর্যটকরা যায় না, কারণ স্রোত খুব প্রবল। স্থানীয় জেলেদের মধ্যে একটি ঘটনা প্রচলিত আছে যে এই এলাকাটি একটি বছরের দরজা। তারা বলে প্রতি নতুন বছরের প্রথম দিন সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে সমুদ্রের জল সরে গিয়ে বালির নিচে একটি প্রাচীন শহরের চিহ্ন দেখা যায়। সেখানে পাথরের সিঁড়ি, ভাঙা দেওয়াল এবং একটি বৃত্তাকার মঞ্চ। যারা এই দৃশ্য দেখে এবং সেই বৃত্তের ভেতরে প্রবেশ করে, তারা চিরতরে হারিয়ে যায়, কারণ তারা পুরনো বছরের সাথে চলে যায়। স্থানীয়রা এই বৃত্তকে বলে চট্টগ্রামের চক্র। কিংবদন্তি বলে এককালে এখানে চট্টগ্রাম নামে একটি সমৃদ্ধ বন্দর শহর ছিল, যা 1540 সালের একটি ভূমিকম্প ও সুনামিতে সমুদ্রে তলিয়ে গিয়েছিল।
শহরের রাজা রাজা ছট্টরায় তার পরাজিত শত্রুদের নিয়ে একটি জাদু বৃত্ত তৈরি করেছিলেন, যে বৃত্ত প্রতি নতুন বছরে জীবিত মানুষের বলি চাইত, নইলে পুরো অঞ্চলটি সুনামির মুখে পড়ত। তানভীরের অভিজ্ঞতা। 1 জানুয়ারি 2024 ভোর 5:30। তানভীর তার গ্রুপ নিয়ে গিয়েছিলেন নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে। গ্রুপে ছিলেন বিভিন্ন বয়সের 12 জন, পরিবার, যুগল, একক পর্যটক। তাদের মধ্যে 3 জন ছিলেন নিলয় ও তানিশা, নববিবাহিত যুগল, এবং জাহিদ, একটি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে আসা এক তরুণ। তারা সবাই খুব উত্তেজিত ছিল। ভোর 5:45। তারা গঙ্গামতির চরের কাছাকাছি পৌঁছায়। আকাশ তখন অন্ধকার, কিন্তু পূর্বাকাশে লাল আভা ফুটছে। হঠাৎ জাহিদ চিৎকার করে, দেখুন, পানি সরে যাচ্ছে। সত্যি, অদ্ভুতভাবে জোয়ারের পানি হু হু করে সরে যেতে শুরু করে, যা স্বাভাবিক নয়। এবং প্রায় 200 গজ সমুদ্রের ভেতরে বালির নিচে একটি বৃহৎ বৃত্তাকার কাঠামো দেখা যায়, পাথরের তৈরি, যার কেন্দ্রে একটি কালো গর্তের মতো কিছু। চারপাশে ভাঙা স্তম্ভ, যেন কোনো মন্দির বা রাজদরবার। গ্রুপের সবাই উত্তেজিত হয়ে সেই দিকে এগোয়। তানভীর সতর্ক করে, না, এখানে যাবেন না, স্থানীয়রা বলে এটা বিপজ্জনক। কিন্তু নিলয়, তানিশা ও জাহিদ কৌতূহল সংবরণ করতে না পেরে দৌড়ে সেই বৃত্তের দিকে যায়। তানভীরও তাদের ফিরিয়ে আনার জন্য পিছনে যায়। বৃত্তটির ব্যাস প্রায় 50 ফুট। পাথরগুলো কালো এবং তার ওপর খোদাই করা আছে অদ্ভুত লিপি, যা বাংলা, আরবি বা সংস্কৃত কোনোটাই নয়। বৃত্তের কেন্দ্রে একটি গর্ত, যার ভেতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকার যেন জীবন্ত, নড়বড়ে। জাহিদ তার ক্যামেরা চালু করে লাইভ স্ট্রিম করতে থাকে, বলতে থাকে, দেখুন বন্ধুরা, আমি কি পেয়ে গেছি, লস্ট সিটি অফ কুয়াকাটা। তারপরে বৃত্তের পাথরগুলো থেকে একটি গুঞ্জন শব্দ উঠতে শুরু করে। প্রথমে মৃদু, পরে তীব্র, যেন শত শত মানুষ একসাথে ফিসফিস করছে। তানভীর বলেন, সেই শব্দ বাংলায় ছিল, নতুন বছর, নতুন প্রাণ, বলি চাই, বলি চাই। নিলয় ও তানিশা হাত ধরে বৃত্তের কেন্দ্রের দিকে এক পায়ে এগোয়। ঠিক সেই মুহূর্তে সূর্যোদয়ের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়ে, এবং তখন অদ্ভুত ব্যাপার ঘটে। সূর্যের আলো বৃত্তের পাথরে পড়তেই পাথরগুলো থেকে ছায়া বের হতে শুরু করে, মানুষের মতো ছায়া, কিন্তু তারা নড়াচড়া করে। ছায়াগুলো নিলয়, তানিশা ও জাহিদের দিকে এগোয়। জাহিদের ক্যামেরা ফুটেজে যা ধরা পড়ে, তানভীর সেই ফুটেজের এক কপি পেয়েছেন, যা আমাদের হাতে আছে। তা হলো, নিলয় ও তানিশা হঠাৎ থমকে দাঁড়ায়। তাদের চোখ খালি, মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। জাহিদ চিৎকার করে, ওরা কি করছে, ওদের থামাও। কিন্তু তখনই বৃত্তের কেন্দ্রের সেই কালো গর্ত থেকে একজোড়া সাদা শুষ্ক হাড়ের হাত বের হয়ে নিলয় ও তানিশার পা জড়িয়ে ধরে এবং টেনে নেয়। তারা কোনো আওয়াজও করে না, শুধু হাসতেই থাকে, যেন তারা স্বেচ্ছায় যাচ্ছে। জাহিদ সাহস করে এগিয়ে যায় তার বন্ধুদের ধরতে, কিন্তু সে বৃত্তের ভেতরে পা দিতেই সমস্ত ছায়াগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যামেরা ফুটেজে শুধু জাহিদের বিকট চিৎকার শোনা যায় এবং তারপর একটি কালো আলোর ঝলকানি। এরপর ক্যামেরা পড়ে যায় এবং ফুটেজে শুধু দেখা যায় বৃত্তের পাথরগুলো একে একে নিচে বসে যাচ্ছে, যেন কেউ দরজা বন্ধ করছে। তানভীর ও বাকি গ্রুপ সদস্যরা দৌড়ে এসে দেখেন বৃত্তটি সম্পূর্ণ অদৃশ্য, শুধু সমতল বালি। নিলয়, তানিশা, জাহিদ কোনো রকম চিহ্ন ছাড়াই উধাও। তাদের জিনিসপত্র, জাহিদের ব্যাগ, নিলয়ের মোবাইল সবই বালির ওপর পড়ে আছে, কিন্তু তাদের দেহ নেই। এবং সবচেয়ে আতঙ্কের ব্যাপার, বালিতে কোনো পায়ের ছাপ নেই, যেন তারা বালিতে পা দেয়নি, সরাসরি বাতাসে মিলিয়ে গেছে। পরবর্তী ঘটনা ও রহস্যময় প্রমাণ। তানভীর সাথে সাথে কোস্টগার্ড ও পুলিশকে খবর দেন। ব্যাপক খোঁজাখুঁজি চলে, কিন্তু কোনো সন্ধান মেলে না, সমুদ্রে, আকাশে, কোথাও না। কিন্তু তানভীরের ফোনে কিছু অদ্ভুত জিনিস ঘটতে থাকে। এক, ভয়েস মেসেজ। রাত 3টে তানভীর একটি ভয়েস মেসেজ পায় নিলয়ের নাম্বার থেকে। ভেতরে শুধু সমুদ্রের শব্দ এবং তারপর নিলয়ের কণ্ঠস্বর, কিন্তু খুব দূরের, যেন পাতাল থেকে বলা। তানভীর ভাই, আমরা ঠিক আছি, রাজা ছট্টরায় আমাদের স্বাগত জানিয়েছেন। এখানে সময় নেই, বছর নেই, সূর্যোদয় চিরকালের, কিন্তু বলি দেওয়া বাকি। পরের বছর আরও একটি প্রাণ চাই। মেসেজটি কয়েক সেকেন্ড পরেই ডিলিট হয়ে যায়। ফটোগ্রাফিক এভিডেন্স। তানভীরের ফোনের গ্যালারিতে একটি ছবি আপনা থেকেই এসে উপস্থিত হয়। ছবিটি সেই বৃত্তের, কিন্তু তাতে নিলয়ে, তানিশা ও জাহেদকে দেখা যাচ্ছে। তারা সাদা রাজকীয় পোশাক পরি একটি প্রাচীন সিংহাসনের সামনে দাঁড়িয়ে, এবং তাদের পিছনে অস্পষ্ট অনেক ছায়ামূর্তি। ছবির এক কোণে তারিখ লেখা 1540 মাস বৈশাখ।
ছবিটি ডিজিটালি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এটি এডিট করা নয়, কিন্তু এটি কিভাবে তানভীরের ফোনে এলো তা কেউ বলতে পারে না। শারীরিক প্রভাব। তানভীরের বাম হাতের কবজিতে একটি দাগ দেখা গেছে, একটি বৃত্তাকার দাগ, যেন কেউ গরম লোহার স্ট্যাম্প মেরেছে। সেটি এক্স্যাক্টলি সেই বৃত্তের নকশার মতো। চিকিৎসকরা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি, এবং সেই দাগে প্রতিদিন ভোর 5:45 যন্ত্রণা হয়। স্থানীয় এক বৃদ্ধ জেলের সাক্ষাৎকার। তানভীর স্থানীয় 80 বছর বয়সী জেলে হরেন্দাকে খুঁজে পান। হরেন্দা বলেন, এটা চট্টগ্রামের চক্র, প্রতি নতুন বছরে এটি খোলে। এটি সময়ের একটি ফাঁক, যে ভেতরে যায় সে 1540 সালের সেই ডুবে যাওয়া শহরে চলে যায়, রাজা ছট্ট রায়ের দাস হয়ে। কিন্তু রাজার প্রতিটি বছর একটি নতুন প্রাণ চাই, নইলে তিনি ক্রুদ্ধ হয়ে সমুদ্রে ঝড় তোলেন। সেই জন্য প্রতি বছর একজন মানুষ সেখানে যায়, হয় দুর্ঘটনায়, হয় প্রলোভনে। গত বছরও এক পর্যটক দম্পতি উধাও হয়েছিল, কিন্তু পুলিশ বলেছিল স্রোতে ভেসে গেছে। আসলে তারা বলি হয়ে গেছে। হরেন্দা আরও বলেন, এই বৃত্তের প্রভাব শুধু সেখানে নয়, পুরো কুয়াকাটায় নতুন বছরের প্রথম সপ্তাহে অন্তত একজন মানুষ নিখোঁজ হয়, এবং তার দেহ কোনো দিন পাওয়া যায় না। 2020, 2021, 2022, 2023 সবগুলোতেই একটি করে কেস ছিল। তানভীরের শেষ আবেদন ও সতর্কতা। আমি আজকে এই ঘটনা শেয়ার করছি কারণ আজ 1 জানুয়ারি 2024। আজই 3 জনকে হারিয়েছি। আমি জানি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, নতুন বছরে কুয়াকাটায় ঘুরতে গেলে ভোরবেলা সৈকতের পূর্বপ্রান্তে গঙ্গামতির চরের দিকে যাবেন না। বিশেষ করে যদি দেখেন সমুদ্রের পানি হঠাৎ সরে যাচ্ছে আর বালির নিচে পাথরের গোলাকার কিছু দেখতে পান, দৌড়ে পালাবেন। সূর্যোদয় দেখতে যাবেন জনবহুল জায়গায়। আর যদি কখনো আপনার কানে ফিসফিসানি শুনতে পান, বলি চাই, নতুন বছর, বলি চাই, তখনই সেখান থেকে চলে আসুন, কারণ হয়তো পরের বলি আপনি নিজেই। নতুন বছরে নতুন জীবন শুরু করার আগে মনে রাখবেন, কিছু স্থান, কিছু সময়, এমনকি নতুন বছরও পুরনো অভিশাপ বহন করে। আজ আমার হাতের এই দাগে আবার যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণাটা শুধু শারীরিক নয়, মনে হচ্ছে যেন কেউ আমাকে পরের বছরের জন্য চিহ্নিত করেছে। শ্রোতা বন্ধুরা, নতুন বছরের প্রথম অশরীরী এপিসোড এখানেই শেষ হলো। জলপাইগুড়ির বাংলো ও কুয়াকাটার সৈকতের ঘটনা আমাদের কি শেখালো? তা হলো, ইতিহাস কখনো মরে না, তা শুধু অপেক্ষা করে। নতুন বছর নিয়ে আমরা যে উৎসব করি, সেই উৎসবের আড়ালে হয়তো কোনো না কোনো সময়ের ফাঁক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে একদল অদৃশ্য চোখ। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো oshoriri@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।